ওয়েলকাম ব্যাক ক্লাস। আগের দিন আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস পড়েছি, দ্যাট ইজ মেনস্ট্রুয়াল সাইকেল, আর ইস্ট্রাল সাইকেলে তার সাথে আমরা পড়েছি। আজ আমরা আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, দ্যাট ইজ ফার্টিলাইজেশন। আশা করি তোমাদের মন মেজাজ সকলের ভালো আছে, আর যদি না থেকে থাকে তাহলে প্রত্যেকে জানো নিজেকে কিভাবে ভালো রাখতে হয়। যার যেটা পছন্দ, যার যেটা মনে ভালো লাগে করতে, প্লিজ সেই কাজগুলো করো, করে নিজের মন মেজাজ ভালো রাখো। আর ভালো রেখে আমরা এই যে একটা প্রচন্ড ভালো প্রয়াস করে তোমাদের ভালো ভালো কিছু টপিক পড়াবার চেষ্টা করছি, সেগুলো একটু মন দিয়ে শোনো। তো আসো, আজকে আমরা পড়বো ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন বা নিষেক কাকে বলে? ছোটবেলা থেকে একাধিকবার তোমরা জেনেছ। সংজ্ঞাটা কি না, স্পার্ম অর্থাৎ শুক্রাণু আর ওভাম অর্থাৎ ডিম্বাণু। স্পার্ম আর ওভাম এই দুটোর মিলনের ফলে যে নিষিক্ত ওভাম বা ফার্টিলাইজড এগটা তৈরি হয়, যাকে কিনা জাইগোট বলে। এই যে নিষিক্ত হওয়ার যে পুরো ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় ফার্টিলাইজেশন। এবার স্পার্ম কত একটা কোষ, যেটা কিনা এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হয়। ওভাম আর একটা কোষ, যেটা কিনা এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হয়। দুটোই কিন্তু একটা একটা কোষ। আচ্ছা, দুটো মিলে তৈরি করে যে নিষিক্ত ডিম্বাণুটা, সেটার ক্রোমোজোম সংখ্যাটা হবে কিন্তু 2n, অর্থাৎ এটা কি হলো ডিপ্লয়েড। দুটো হ্যাপ্লয়েড মিলে তৈরি হলো ডিপ্লয়েড। এবার তোমরা আগেই জানো মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম খুব ভালো করে পড়েছি আমরা, স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস পড়েছি আমরা। সুতরাং আমরা স্পার্ম আর ওভাম দুটো কোথা থেকে তৈরি হলো এটাও কিন্তু জানি। এবার আসো, এই ফার্টিলাইজেশনটা কোথায় হয়? আচ্ছা, প্রথম আসি কোন স্থান। স্থানটা কি? মনে করো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অ্যাম্পুলা বলে একটা পার্ট বলেছিলাম ফ্যালোপিয়ান টিউবগুলিতে। সেই ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার রিজিয়নটাতে এই ফার্টিলাইজেশনটা ঘটে। এবার সময়, কোন সময় ঘটে? মেনস্ট্রুয়াল সাইকেলে বলেছিলাম ওভুলেশন বা ওভুলেটরি ফেজ, যেটা অর্থাৎ 8 নাম্বার থেকে 12 নাম্বার যে এই যে টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডে ওভুলেশনটা হয়, সেকেন্ডারি ইউসাইট তৈরি হয়। ঠিক সেই সময় ওই যে ওভুলেশনটা হওয়ার পর ওভাম এটা তৈরি হয়। ওভামটা আমাদের বডির মধ্যে ওয়েট করে কিসের? স্পার্মের। অফকোর্স সবসময় স্পার্ম থাকে না, স্পার্ম থাকলে তবে ফার্টিলাইজেশন হবে, না হলে কিন্তু হবে না। এবার এই ওভামটা আমাদের বডিতে কতদিন লাস্ট করতে পারে? এবার যেটা বলছিলাম, আমাদের বডিতে ওভুলেশন হলো, ওভুলেশন হওয়ার কতদিন পর্যন্ত অ্যাক্টিভিটি বজায় থাকবে? একটা ওভাম অ্যাক্টিভিটি বজায় রাখে নিজের অ্যাঙ্গেল। মানে ধরো একটা ওভাম বডিতে তৈরি হলো, 24 ঘন্টা সে অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকে মানে নিষিক্ত হওয়ার ক্ষমতা রাখে। তাই বলে কি সে কখনো ধ্বংস হয়ে যায় না, আরো 2 দিন, মানে টোটাল বডিতে ওভুলেশন হওয়ার 3 দিন 72 ঘন্টা সে বডিতে এক্সিস্ট করতে পারে। কিন্তু তার অ্যাক্টিভিটি কিন্তু প্রথম 24 ঘন্টাই থাকে। অর্থাৎ প্রথম 24 ঘন্টা সে ফার্টিলাইজেশন হওয়ার ক্ষমতা রাখে, তারপরে 2 দিন কিন্তু রাখে না সেই ক্ষমতাটা। এবার এটা যদি খুব সহজ এক্সপ্লেন করতে হয়, ধরো বলছি তুমি সারাটা দিনে দেখবে এক একটা মানুষের কাজ করার এক একটা নির্দিষ্ট টাইম হয়। কেউ সকালের টাইমটা খুব অ্যাক্টিভ থাকে, কেউ রাত্রের টাইমটা, কেউ বিকাল বেলাটা। প্রত্যেকটা মানুষের অ্যাক্টিভিটির নির্দিষ্ট টাইম হয়। এরকম নয় যে সকাল থেকে রাত অবধি সারাটাক্ষণ তারা সবসময় কাজ করার জন্য একদম সম্মুখীন হয়ে আছে, কিছু এক্সেপশন ছাড়া। অবশ্যই আমি বারবার কথাটা বলি, এক্সেপশন এক্সিস্ট। আচ্ছা, এবার স্পার্ম কতক্ষণ থাকতে পারে? স্পার্ম যদি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে উপস্থিত হয়ে থাকে, থেকে থাকে আফটার ইন্টারকোর্স অফকোর্স, তাহলে সেটা কতদিন অবধি স্টে করতে পারবে? না, অনলি ফর 6 to 7 আওয়ার্স। তার মধ্যে যদি ফার্টিলাইজেশন হয়ে যায়, দ্যাটস গুড। যদি না হয় তাহলে ওটা আর 3 দিন মতো স্টে করতে পারে। 3 দিন মতো, আর যেটা বললাম 3 দিন মতো আর স্টে করতে পারে। এবার তাহলে ওভাম কদিন থাকতে পারে বুঝলে, স্পার্ম কদিন থাকতে পারে বুঝলে? 3 দিন ও নিজেকে বডিতে দেখবে, ওয়েট করবে। যদি না এবার ওভামটা স্পার্মের কোন রকম ইন্টারাকশন পায় যে না স্পার্ম নেই সত্যি বডিতে, তখন কিন্তু ও আর নিজেকে হোল্ড করবে না, তখন ওর অ্যাক্টিভিটিটাও লস হলো এবং
ওর কার্যকর ক্ষমতার সঙ্গে সঙ্গে ওটা তারপর নেক্সট স্টেজে চলে যাবে, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের দিকে নেক্সট ফেজটা এগিয়ে যাবে, অর্থাৎ কর্পাস লিউটিয়াম তৈরি হবে, কর্পাস অ্যালবিকাস তৈরি হবে, এইসব পরপর স্টেপগুলো হতে থাকবে। এবার একটা খুব সহজ কথা তোমাদের বলি, আমি আগের দিনও বলেছিলাম একদম প্রথম দিনের হয়তো ক্লাসে, এই চ্যাপ্টারটা প্রথম দিনের ক্লাসে, যে একটা ওভামকে ফিউজ করতে মিলিয়নস অফ স্পার্ম এট এ টাইম ট্রিগার হয়। তার মানে কি, একটা পার্টিকুলার, আমি করছো তুমি, তার মানে কি? আচ্ছা, এবার এটা কেন একটা ওভামকে ট্রিগার করতে বললাম, যে একাধিক মিলিয়নস অফ স্পার্ম এট এ টাইম ট্রিগার হয় কেন? মনে রাখবে, ওভাম দ্যাট মিনস আ ফিমেল বডি, তো দ্যাট ইজ স্পেশাল। কোনো একটা জিনিসকে ট্রিগার করতে একাধিক জন আসতে পারে, কিন্তু কাউন্টার কজন করবে? একজন, জাস্ট আ সিঙ্গল ওয়ান। সেই প্রসেসটাই আজকে আমরা করব, যে একটা ওভামকে ফার্স্ট যে স্পার্মটা কাউন্টার করতে পারে সেই কিন্তু ফার্টিলাইজেশন করতে পারে, বাকি তারপর যত রকমের যত রাজ্যে স্পার্ম আসুক না কেন আর কিন্তু কেউ কাউন্টার করতে পারবে না। একটা যে ফার্স্ট স্পার্মটা নিজের নিউক্লিয়াসটা, অর্থাৎ এই যে এই সংখ্যক ক্রোমোসোম, যেটা ক্রোমোসোম বিশিষ্ট যে নিউক্লিয়াসটা ঢুকিয়ে দিতে পারবে ওভাম বডিতে, সেই উইনার। বাকিদের জন্য সঙ্গে সঙ্গে একটা একটা করে ব্লক হতে থাকবে, যেগুলোকে স্লো ব্লক বলে, ফাস্ট ব্লক বলে, সেগুলো আমরা পরবর্তী আলোচনায় আবার একটা একটা করে যখন চ্যাপ্টার আসে পড়বো। তাহলে এই প্রসেসটা বোঝার জন্য চলো আমরা আগের দিনের মতো কম্পিউটার স্ক্রিনে হেল্প করি। এভরিথিং একটা ছোট্ট রিক্যাপ দেখো, তোমরা আশা করি মনে আছে স্পার্ম আর ওভামকে কিরকম দেখতে বলেছিলাম, একবার এক্সপ্লেন করে দিই। এটা একদম টপ যে স্পার্মের হেড, যেটা সেটাকে বলা হয়েছিল অ্যাক্রোজোমাল ক্যাপ। এই অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে একটা বিশেষ এনজাইম থাকে যেটার নাম হায়ালুরোনিডেজ এনজাইম। তারপর এই হেডের মাথায় ক্যাপ বললাম, তারপর ভিতরে এখানটায় থাকে অবশ্যই, যেহেতু এটা একটা কোষ সুতরাং নিউক্লিয়াস, তারপর এটা হচ্ছে তার নেক, গ্রীবা অংশটা। নেক্সট এইখানটায় কি বলেছিলাম, এই জায়গাটা কলার যে অংশটা, মিডল পিস যেটাকে বলছে, এখানে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, যেটার ফলে থেকে উৎপন্ন শক্তি অর্থাৎ এটিপির দ্বারা এই স্পার্ম যখন একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রবেশ করবে, তখন ওই ভাজাইনা দিয়ে যে প্রবেশটা করলো, তারপর ভাজাইনা দিয়ে তাকে তো অনেকটা অংশ উপরে উঠতে হয়। আমি কি বলেছি, অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হয়, সুতরাং তাকে সার্ভিক্স, তারপর ইউটেরাইন রিজিয়ন পুরোটা পেরিয়ে অ্যাম্পুলা অব্দি যেতে গেলে কি করতে হবে? সাঁতার কাটতে হবে। তার জন্য আছে এই সুন্দর লম্বা লেজ, টেল, মনে থাকবে। নেক্সট এসো ওভাম। ওভাম যেহেতু একটা কোষ, সুতরাং অবশ্যই নিউক্লিয়াস, তারপরে এই অংশটা হলো সাইটোপ্লাজম। এইখানটা দেখো লেখা আছে পোলার বডি। পোলার বডি তৈরি হয়েছিল, মনে করে দেখো একবার সেই পদ্ধতিটা, যেটা উজেনেসিস তোমরা পড়েছো। উজেনেসিস প্রসিডিওরে বারবার বলেছিলাম আমি, পোলার বডি তৈরি হয়েছিল। আচ্ছা, ফার্স্ট পোলার বডি, সেকেন্ড পোলার বডি বলে। তারপর কি রয়েছে? তারপরে দেখো এই জায়গাটা দেখাচ্ছে, এইখানটাতে রয়েছে জোনা পেলুসিডা, আর একদম বাইরে করোনা রেডিয়াটা। বা আরো ভালো করে আর একটা ছবি দেখাই, দেখো একদম বাইরে ফার্স্ট যে লেয়ারটা, যেটাকে 1 বলে লেখা আছে, সেখানটায় রয়েছে করোনা রেডিয়াটা, অর্থাৎ এই লেয়ারগুলো। করোনা রেডিয়াটার পর 2 নম্বরে বলেছে জোনা পেলুসিডা, অর্থাৎ এই হলুদ রঙের যে মেমব্রেনটা হলো জোনা পেলুসিডা। দেখবে তোমরা একটা নাম পাবে পরবর্তীকালে, ZP3 বলে। এটা একটা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি হয়, কেমন এই লেয়ারটা, ZP3 বলে একটা গ্লাইকোপ্রোটিন দিয়ে এই লেয়ারটা তৈরি হয়। তাহলে করোনা রেডিয়াটা হলো, তারপর ইয়েলো মেমব্রেনটা জোনা পেলুসিডা, তার ভিতরেরটা হলো এই যে ফাঁকা সাদা জায়গাটা, ওটাকে বলছে পেরিভাইটালাইন স্পেস বা পেরিভাইটালাইন স্থান বলা হয়েছিল, অর্থাৎ ভাইটালাইন মেমব্রেন। এই একদম ভিতরে দেখো এই যে লেয়ারটা, এই কালো রঙের যে দাগটা সরু এক লাইনের, ওটা ভাইটালাইন মেমব্রেন, মানে ভাইটালাইন ঝিল্লি। এই ভাইটালাইন ঝিল্লি আর এই যে জোনা পেলুসিডা, দুজনের মাঝে জায়গাটাকে বলে পেরিভাইটালাইন স্পেস। আর খেয়াল করে দেখো একদম ভিতরে অরেঞ্জ কালারের এই যে দানা 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 গুলো রয়েছে, এগুলোকে বলে, আমি বলে দিচ্ছি এখানে লেখা নেই, যখন ছবি দেখবে বইতে তখন বুঝতে পারবে, এগুলোকে বলে কর্টিক্যাল গ্র্যানুল। হলো, এবার তোমাদের কথাবার্তা শুনিয়ে রাখি। স্পার্ম 1 মিলিলিটার সিমেনের মধ্যে 20 to 100 মিলিয়ন স্পার্ম কিন্তু থাকে। 1
মিলিয়ন ইজ ইকুয়াল টু 10 লাখ, সুতরাং 20 to 100 মিলিয়ন ইজ ইকুয়াল টু কত হবে, তোমরা এটা সংখ্যাটা বের করে নেবে। বুঝতেই পারছো, একটা অস্বাভাবিক মাত্রা বেরোবে। আচ্ছা, এতগুলোর মধ্যে আবারও বলছি, একটাই মাত্র স্পার্মের ক্ষমতা থাকে একটা ওভামকে ফিউজ করার, বিকজ ওভাম মিনস স্পেশাল, দ্যাটস ইট। এবার কি করে, সিমেন এর মাধ্যমে অর্থাৎ বীর্য, এটার মাধ্যমে ফিমেল বডিতে উন্মুক্ত হলো। উন্মুক্ত হবার পর সঙ্গে সঙ্গে কি কাজ করতে শুরু করে দেবে? না। ওকে, নাও একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে তাহলে এবার এই মুহূর্তে ওভুলেশনের পরে সেকেন্ডারি ইউসাইটটা রয়েছে, সিমেন দ্বারা গিয়ে স্পার্মটাও রয়েছে, কিন্তু সেই স্পার্মটা আমি বললাম যেটা হ্যাঁ সুইম করে সাঁতার কেটে একদম পার্টিকুলার যে রিজন অব্দি পৌঁছাবে। কিন্তু একটা খুব সহজ কথা বলো, আমরা কি কোনো একটা জায়গায় পৌঁছে সঙ্গে সঙ্গে সেখানে কাজ করতে শুরু করে দিই, নাকি তা আগে আমরা সেই জায়গার সেই পেরিফেরিটার সার্কামস্টান্সেসটার সঙ্গে আগে নিজেকে মানিয়ে নিই, সেই জায়গাটার সঙ্গে ইকো ফ্রেন্ডলি হই, তারপর গিয়ে আমরা কাজ শুরু করি। ঠিক একইভাবে স্পার্ম কি করে, ফিমেল বডিতে বাই সিমেন অফকোর্স প্রথমে ওই বডিতে রিলিজ হয়, কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি শুরু করতে পারে না, তার জন্য ওকে একটু হোল্ড করতে হয়, একটু নিজেকে ওয়েট করতে হয়। সেটা কত না, মোটামুটি 1 ঘন্টা থেকে 4 ঘন্টা অবধি ওয়েট করে। কেন? ওই জায়গাটার সঙ্গে যাতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। মানে ব্যাপারটা কি, এই ঘটনাটা কি হয় না, ওই যে হেডটার কথা বললাম, অ্যাক্রোজোম হেড, ওই অ্যাক্রোজোম হেডে না দুটো জিনিস থাকে, একটাকে বলে গ্লাইকোপ্রোটিন আর একটাকে বলে কোলেস্ট্রল। একটা প্রোটিন আর একটা স্টেরল, দুটো জিনিস। এটা কি করে না, এটা ওই যখন টেস্টিসের উপরে মনে আছে এপিডিডাইমিস বলেছিলাম, ওইখানে যখন থাকে তখন এই যে দুটো জিনিসের উপস্থিতির ফলে অ্যাক্রোজোমের যে মেমব্রেনটা সেটা না শক্ত হয়ে থাকে। যখন ফিমেল বডিতে এটা রিলিজ হয় তখন ধীরে ধীরে এই গ্লাইকোপ্রোটিন আর কোলেস্ট্রলটা ধীরে ধীরে এই জায়গাটা থেকে অ্যাক্রোজোমাল ক্যাপটা থেকে রিলিজ হয়ে বাইরের দিকে বেরিয়ে যায়। যেই বেরিয়ে গেল অমনি কি হলো, অ্যাক্রোজোমাল ক্যাপটা এবার নরম সরম হয়ে গেছে, মানে সফট হয়ে গেছে। তাহলে এর ভিতরে থাকা উৎসেচকগুলো, এনজাইমগুলো এবার রিলিজের জন্য রেডি হয়ে গেছে। দ্যাটস ইট। তাহলে এই যে রেডিটা হলো, মানে এই যে শক্ত হয়েছিল অ্যাক্রোজোমাল ক্যাপের ওপরটা, তারপর নিজেকে প্রিপেয়ার করলো, নিজেকে প্রিপেয়ার করে তারপর বাইরে মানে অ্যাক্রোজোমাল যে এনজাইমগুলো রিলিজের জন্য রেডি হবে, এটার জন্য ওই যে নিজেকে হোল্ড করে রাখে স্পার্মগুলো, প্রিপেয়ার করে নিজেকে ফিমেল বডি ট্র্যাক্টে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, এই ঘটনাটাকে বলা হয় ক্যাপাসাইটেশন। হলো, তাহলে এটাকে বলে ক্যাপাসাইটেশন অফ স্পার্ম। মনে রাখবে কথাটা, কাকে বলে, কোথায় হয় ঘটনা, আর কতক্ষণ ধরে ঘটনাটা ঘটে। দ্যাটস ইট। এবার আসো আমরা দেখাবো একটা একটা করে কি স্টেপগুলো হয়। স্টেপ বাই স্টেপ আমি বলি আমাদের কি কি প্রসেসগুলো 1 by 1 হয়। প্রথমে দেখো লিখেছে এটা 3টে লেয়ার দেখতে পাচ্ছ। একটা হচ্ছে একদম বাইরের যে লেয়ারটা, একদম বাইরের যেটা লেয়ার ছিল অর্থাৎ করোনা রেডিয়েটা, তারপর জোনা পেলুসিডা, আর একদম ভিতরেরটা হচ্ছে যেটা এগের আর কি সেল মেমব্রেন, মানে ডিম্বাণুর কোষ পর্দা। ফার্স্ট দেখো স্পার্ম অ্যাক্টিভেটেড বাই ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, অর্থাৎ ক্যাপাসাইটেশন হয়ে গেছে। নেক্সট কি হচ্ছে, এই যে স্পার্মটা দেখো অ্যাক্রোজোমাল ক্যাপটার মাধ্যমে প্রথম এই বাইরের করোনা রেডিয়েটা ভেদ করে জোনা পেলুসিডা অংশটাতে বাইন্ড করলো। হলো, তার ফলে কি হলো, এর ভিতরে থাকা যে অ্যাক্রোজোমাল যে এনজাইম ছিল অর্থাৎ হায়ালুরোনিডেজ উৎসেচক থেকে শুরু করে তারপর দেখো হায়ালুরোনিডেজ উৎসেচকটা ধীরে ধীরে এই জায়গাটায় কিন্তু এই সবুজ যে অংশটা দেখো খেয়াল করে এখানটা ছড়িয়ে পড়েছে, তার ফলে কি হলো, জোনা পেলুসিডা অংশটা ডাইজেস্ট হবে। এবার এই যে ভিতরে অ্যাক্রোজোমাল ক্যাপের ভিতরে এছাড়াও কিছু উৎসেচক থাকে যেটাকে বলে জোনা লাইসিন বা অ্যাক্রোসিন। এছাড়াও আরো দেখবি নিউরামিনিডেজ বলে উৎসেচক থাকে। এবার এই জোনা লাইসিনটা কি, জোনা কথার অর্থ জোনা পেলুসিডা, লাইসিন কথাটা এসেছে লাইসিস থেকে, লাইসিস মিনস টু ব্রেক, অর্থাৎ জোনা পেলুসিডাকে ব্রেক করে বলে এই এনজাইমটার নাম আমি বললাম জোনালাইসিন বা অ্যাক্রোসিন, অ্যাক্রোজোম থেকে বেরোচ্ছে তাই অ্যাক্রোসিন। এবার দেখো স্পার্ম লাইসিস হোল ইন জোনা, তাহলে স্পার্মের বডিটা মাথার হেডের অংশটা দেখো জোনা পেলুসিডায় ঢুকে গেছে। তারপর আলটিমেটলি কি হচ্ছে,
একদম জোনা পেলুসিডা ভেদ করে গিয়ে এই যে নীল অংশটা, ওটা তো নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা আলটিমেটলি এগ মেমব্রেন ভেদ করে কিন্তু ভিতরে প্রবেশ করে গেল। একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটার মাধ্যমে আমি তোমাদেরকে দুটো ঘটনা এক্সপ্লেন করব। একটাকে বলেছিলাম আমি প্রথমেই ক্লাসের শুরুতে, ফাস্ট ব্লক আর একটা স্লো ব্লক। ঘটনাটা কি, শুরুতেই কি বললাম, একটা স্পার্মই একমাত্র, ভাবো মানে 1 মিলিলিটারে বলেছি 20 to 100 বিলিয়ন স্পার্ম থাকে। কি এমন ব্যাপার হয় যে একটাই মাত্র স্পার্ম, একটাই মাত্র ওভামকে ফিউজ করতে পারে? আরো তো থাকে স্পার্ম, তারা কেন পারে না? দ্যাট ইজ অনলি বিকজ অফ এই স্লো ব্লক আর ফাস্ট ব্লক। এবার স্লো ব্লকটা কি দেখো, খেয়াল করে দেখো, এই কর্টিক্যাল যে ভিতরে গ্র্যানিউল গুলো একটা একটা করে রয়েছে, তারপরে কি রয়েছে, ভাইটালাইন লেয়ার, তারপরে আবার বাইরের দিকে রয়েছে 1 by 1 লেয়ার, যে সমস্ত জোনা পেলুসিডা ওই। তাহলে আবার সেই যদি ছবিটা দেখি, দেখো প্রথমে একদম বাইরে লেয়ারটা জেলি কোটে ঢুকলো, তারপরে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা করোনা রেডিয়েটা ভেদ করলো, তারপরে হ্যাঁ এটা পেরিভাইটালাইন স্পেস ভেদ করলো, তারপর ভাইটালাইন ঝিল্লি বা ভাইটালাইন মেমব্রেন ভেদ করে একদম কোষের পর্দায় মানে এগ মেমব্রেনে এটা লাগছে। হলো এই যে ভাবো, বাইরের একটা কোষ ভিতরের একটা কোষের ইন্টারাকশনে আসছে, প্রত্যেকটা কোষের তো একটা পোটেন্সি থাকে, মানে তার একটা আয়ন ব্যালেন্স থাকে, পজিটিভ নেগেটিভ চার্জ। সেই চার্জটা যদি এরকম বাইরের দুটো, একটা কোষ আর একটা কোষের এভাবে সংস্পর্শে আসে, তাহলে কি সেই চার্জটা ব্যালেন্সটা বিগড়বে না? এই বিগড়ে যাওয়া যে ব্যালেন্সটা, অর্থাৎ আয়ন ব্যালেন্সটা যে ভীষণভাবে চেঞ্জ হয়ে যায়, এই ঘটনাটাকে বলে ডিপোলারাইজেশন। অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আধানগুলো আগের মতো আর কিন্তু সমতা বজায় রাখতে পারে না। এই যে ডিপোলারাইজেশন হলো, এর ফলে কি হয়, যে ঘটনাটা, তাকে আমরা বলবো ফাস্ট ব্লক, FAST, ফাস্ট ব্লক। ফাস্ট ব্লক কথার অর্থ হলো কি, দ্রুত, অর্থাৎ প্রথম ব্লক এটা হলো, কিন্তু মনে রাখবে ফাস্ট ব্লকটা কিন্তু সাময়িক সময়ের জন্য হয়, মানে এটা কি বলবো, অনেকটা বালির বাঁধের মতো, কিছুক্ষণের জন্য এটা কিন্তু দিয়ে দিল বাঁধটা, কিন্তু প্রথম বাঁধটা দিয়ে দিল যে আর যাতে কোনো স্পার্ম এই মুহূর্তে ঢুকতে না পারে। তাহলে পলিস্পার্মি, অর্থাৎ পলি কথার অর্থ অনেক, পলিস্পার্মি কথার অর্থ একাধিক, একের অধিক স্পার্ম যাতে ভেদ করতে না পারে, তার জন্য প্রথম যে ব্লকটা এলো দ্যাট ইজ ফার্স্ট ব্লক। এবার আসবো স্লো ব্লক। এই যে কর্টিক্যাল গ্র্যানিউল গুলো দেখো এখানে দেখানো আছে, এর পাশে না প্রচুর ক্যালসিয়াম আয়ন থাকে। যে এই ফার্স্ট ব্লকটা হয়, তখনই কি হয়, ক্যালসিয়াম আয়ন গুলো প্রচুর ভাবে একটা একটা করে উদ্দীপিত হয়ে যায়। উদ্দীপিত হয়ে সাইটোপ্লাজমের এই যে বাইরের এই স্তরটা, এই জায়গাটায় এই কর্টিক্যাল গ্র্যানিউল গুলোকে বাধ্য করে, যেরকম জল ভরা বা রং ভরা বেলুন আমরা দেওয়ালে ছুঁড়ে মারলে কি হয়, ভিতরের রংটা দেওয়ালে গিয়ে ছিটকে যায়, সেরকম কর্টিক্যাল গ্র্যানিউল গুলো, এই কর্টিক্যাল গ্র্যানিউল গুলো এই কোষ পর্দার গায়ে লাগার ফলে কর্টিক্যাল গ্র্যানিউলের মধ্যস্থিত পদার্থগুলো এই অংশটাতে কি হয়, উন্মুক্ত হয়ে পড়ে। তার ফলে এই জায়গায় তৈরি হয় একটা কর্টিক্যাল বিক্রিয়া এবং একটা ফার্টিলাইজেশন কোন। এই ঘটনাটাকে বলা হয় স্লো ব্লক অফ পলিস্পার্মি। তাহলে ফার্স্ট ব্লক কখন হলো, যখন ডিপোলারাইজেশন হয়েছিল। স্লো ব্লক কখন হবে না, যখন কর্টিক্যাল গ্র্যানিউল গুলো এই কোষ পর্দার সঙ্গে যুক্ত হয়ে গেল, অর্থাৎ একটা কিনা ফার্টিলাইজেশন মেমব্রেনের সঙ্গে মুক্ত হয়ে গেল কর্টিক্যাল গ্র্যানিউলের মধ্যস্থ পদার্থগুলো, তখন হলো কি, এবং কর্টিক্যাল রিয়াকশন অবশ্যই এই ঘটনাটাকে বলে, তখন হলো স্লো ব্লক। এই পদ্ধতিটা হতে একটু সময় লাগে বলে এটাকে স্লো ব্লক বলে। হলো, তাহলে আলটিমেটলি এই ঘটনাটা ঘটার ফলে লাস্ট দেখো একটা আর একটা ছবি দেখাচ্ছি, ওই যে আমি বললাম ফার্টিলাইজেশন কোন, বা এটাকে এরকমও বলতে পারো ফার্টিলাইজেশন এনভেলাপ। এই জায়গাটা দেখো একই ছবি, সেই বারবার একই প্রসেস করে দেখিয়েছে। ওই বললাম কর্টিক্যাল রিয়াকশনটা ঘটবার ফলে এই জায়গাটা দেখো জুড়ে দেখিয়েছে একটা ফার্টিলাইজেশন এনভেলাপ তৈরি হয়, অর্থাৎ একটা ফার্টিলাইজেশনের পুরো পর্দা, যার ফলে এই পর্দাটা তৈরি করে দেওয়ার ফলে আর কোনো স্পার্মের নিউক্লিয়াসই এর ভিতর প্রবেশ করতে পারে না। অর্থাৎ এই একটাই মাত্র স্পার্মের নিউক্লিয়াস ঢুকে গেছিল, যেটা দ্যাটস ইট, অর্থাৎ এটা মোনোস্পার্মি হলো, অর্থাৎ একটা মাত্র স্পার্মের নিউক্লিয়াসই একটা মাত্র ওভামের ভিতরে প্রবেশ করতে পারলো। এটা ছাড়া অন্য কোনো আর
স্পার্মের নিউক্লিয়াসের ক্ষমতাও নেই আর এই ওভামটাকে ফিউজ করবার। এই হয়ে এই ফার্টিলাইজেশন এনভেলপটা তৈরি হয়ে আমার স্লো ব্লকটা কমপ্লিট হলো। এবং এবার দেখো এটার যে স্পার্মের নিউক্লিয়াসটা সেটা এন, আর ওভামের নিউক্লিয়াসটা অবশ্যই এন ছিল। তাহলে একটা এন আর একটা এন এর সঙ্গে মিলে, অর্থাৎ এই একটা নিউক্লিয়াস এই একটা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস মিলে তৈরি করবে কি না জাইগোট। আর এই যে দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস একটা একটার সঙ্গে যুক্ত হলো, এই পদ্ধতিটাকে বলে ক্যারিওগ্যামি বা অ্যাম্ফিমিক্সিস। ক্যারিও কথাটা এসেছে ফ্রম দ্য ওয়ার্ড ক্যারিয়ন, অর্থাৎ নিউক্লিয়াস, আর অ্যাম্ফি মানে বোথ, দুটো মিক্স হয়ে যায় বলে এটাকে বলে অ্যাম্ফিমিক্সিস। সো দ্যাটস ইট, আমাদের আজকের ফার্টিলাইজেশন পড়াটা কমপ্লিট হলো। মানব দেহের ফার্টিলাইজেশন, হিউম্যান ফার্টিলাইজেশন কমপ্লিট হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বাকি আর যে কিছু রয়েছে তাৎপর্য বা গুরুত্ব যেগুলো, সেটা তোমাদের বই থেকে তোমরা ধীরে ধীরে এক এক করে দেখে দেখে পড়ে নিও। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না যেভাবে আমি এক্সপ্লেন করলাম। তবু যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাকে জানিও, আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই বাকি অংশটা কমপ্লিট করতে। সো দ্যাটস ইট, আজ আমরা ফার্টিলাইজেশন পড়ে শেষ করছি। পরের দিন আমরা পড়বো ব্লাস্টোসিস্ট গঠন, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয়েছে ভ্রূণের পরিস্ফুটন এবং ভ্রূণ গঠন। এই অংশটা আমরা কমপ্লিট করব। যতটুকু পড়ালাম পড়ো, ভিডিওটা দেখার পর মন দিয়ে বাড়িতে পড়ো। আর আমি চেষ্টা করব তোমাদের ইউটিউবের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেওয়ার অফ ফার্টিলাইজেশন। ইউটিউবে এমনি তোমরা সকলেই এখন দিনে খুব টেক সাভি, তো অ্যাজ বিকজ ইউ আর টেক সাভি, তো তোমরা ইউটিউবে সার্চ করেও অনেক ভিডিওস এরকম দেখতে পারো ফার্টিলাইজেশনের ওপর। প্রচুর ভালো ভালো ভিডিওস রয়েছে, দেখতে পাবে যে কিভাবে একটা স্পার্ম প্রথম নিউক্লিয়াসটা প্রবেশ করাবার পর তার পাশে থাকা ওভামের বাকি বডিটা নিজেদেরকে এরকম ব্লক করে আর কি পলিস্পার্মিটা রোধ করে বা আর কাউকে ঢুকতে দেয় না, মানে জাস্ট অ্যাক্ট লাইক আ গেট। প্রথম যে কাউন্টার করবে যাচ্ছে, তারপর একটা একটা করে গেট কিন্তু পড়তে থাকে আর কাউকে প্রবেশ করতে কিন্তু দেয় না। খুব ইন্টারেস্টিং একটা টপিক ফার্টিলাইজেশন। পড়াটা দেখো, ভিডিওটা দেখে তারপর বইটার একবার একটা থরো রিডিং পড়ো, তারপর অনুশীলনী দেখে একটা একটা করে কোয়েশ্চেন রেডি করো। প্রায় এই প্রশ্নটা তোমরা করছো যে কি কোয়েশ্চেন আসবে। দেখো আমি তো তোমাদের যে কোনো একটা আগে ফরম্যাটটা আমি চেষ্টা করি কনসেপ্টটা ডেভেলপ করবার একটা কোনো টপিকে, সেটা মেনস্ট্রুয়াল সাইকেল হোক বা যে কোনো প্রসিডিওর হোক, আমি ফরম্যাটটা আগে তোমাদের মাথায় সেট করাতে চাই। কোয়েশ্চেন ডিসকাশনের জন্য আমি এই চ্যাপ্টারটা যেদিন শেষ হবে একটা দিন শুধু রাখবো অনলি কোয়েশ্চেন ডিসকাশন। ততদিন অবধি তোমরা যেটা করতে পারো, ভিডিও দেখো, তারপর এই অংশটা যেদিন যেটা দেখছো তোমরা ভিডিও, রিডিং পড়ো, থরো রিডিং পড়ো, তারপর অতি সংক্ষিপ্ত অনুশীলনী থেকে এই দুটো রকমের কোয়েশ্চেন রেডি করো। কিভাবে খাতায় লিখে রেডি করো, আর বাকি দীর্ঘভিত্তিক প্রশ্নগুলো করবার কোনো প্রয়োজন নেই, ওই অংশটা বই থেকেই পড়ে রাখো। পরবর্তীকালের জন্য ওগুলো ধীরে ধীরে রেডি হয়ে যাবে। আর এই চ্যাপ্টারের শেষে অবশ্যই আমি তোমাদের একদিন বসে সমস্ত কোয়েশ্চেনের কি প্রবলেম বা কিভাবে কি রকম কি লিখতে হয় একদিন ডিসকাস করে দেবো। আর একটা যেটা করতে পারো সেটা অবশ্যই চ্যাপ্টার শেষ হলে টেস্ট পেপার সলভ করতে পারো, সেটা পরবর্তীকালের ঘটনা। তার আগে তোমরা যতটুকু পড়লে, কতটুকু বুঝলে না বুঝলে আমাকে প্লিজ একটু ফিডব্যাকটা জানিও। আশা করি বুঝতে পেরেছো। সো এই বলে আজকে ক্লাস শেষ করছি। আর ইউটিউবের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবে ফার্টিলাইজেশনের ওপর। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ক্লাস।